একটা ভাইটাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। রাষ্ট্রপতির কাছে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ যেতে চলেছে। সিবিআই তার মূল থলি থেকে 100% নথি আরজি করে দুর্নীতি মামলা সংক্রান্ত সমস্ত নথি কিন্তু এবার কিন্তু বের করলেন। সন্দীপ ঘোষের এবার শাস্তি কিন্তু অনিবার্য। সন্দীপ ঘোষের মহা বিপদ সামনে আসতে চলেছে এবং তার যে শাস্তি হবেই সেটাতে কিন্তু শিলমোহর পড়ে গেল বন্ধুরা। সমস্তটা ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, সঞ্জয় রায়ের হাইকোর্টে রায় ঘোষণার আগেই খেলা পুরোপুরি ঘুরে গেল এবং মমতার পুলিশ কিন্তু এবার চরম বিপাকে বন্ধুরা। সরাসরি বিচারপতি এমন কিছু মন্তব্য করলেন এবং এমন কিছু বললেন তাতে কিন্তু পুলিশ মন্ত্রীর অনেকটা কিন্তু নড়েচড়ে বসতে হবে। পুলিশ এবার নিজেরাই বিপদের মাঝখানে পড়ে গেছে। সমস্ত ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট আমাদের কাছে একটা চরমতম শোকের দিন এবং 9ই আগস্ট একটা বিভৎস ঘটনা ঘটেছে আরজি করে, সেটা আমরা সবাই জানি। শুধুমাত্র 9ই আগস্ট যেই একজন নিরীহ একজন ভালো ডক্টরকে আমরা হারিয়েছি, তার সাথে সাথে আরজি করে একটা ভয়াবহ রূপ কিন্তু আমরা দেখতে পেয়েছি এই দুর্নীতি সংক্রান্ত। আরজি করের প্রাক্তন অধ্যাপক, প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, সে শুধু আরজি করে নয়, কলকাতা মেডিকেল কলেজেও এরকম দুর্নীতির রাজত্ব চালাতো। সে নিজেকেই যে আরজি করের মুখ্যমন্ত্রী ভেবে ফেলেছিল এবং সে এইভাবে অনেক মেয়েদের মুখ বন্ধ করার জন্য তাদের কাছ থেকে টাকা নিয়ে ভয় দেখিয়ে সে আর কি করেছে সেটা আমাদের কারুর অজানা নয়। শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সন্দীপ ঘোষের সাথে সাথে আরো 4 জন কিন্তু, আফতার আলী, বিপ্লব সিংহ, সুমন হাজরা আর একজন নাম ঠিক মনে পড়ছে না, এরাও কিন্তু যুক্ত ছিল। আপনাদেরকে বলে রাখি যে অবশেষে সিবিআই তার নিজের থলি থেকে কিন্তু এবার সমস্ত নথি, আরজি করে দুর্নীতি সংক্রান্ত সমস্ত নথি কিন্তু বের করে দিয়েছে এবং সেখানেই কিন্তু সন্দীপ ঘোষ অনেক বড় বিপদে পড়েছে বন্ধুরা। আপনাদেরকে জানিয়ে রাখি, সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে চলেছে রাষ্ট্রপতির কাছে। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে, অমিত শাহের দপ্তরে রিপোর্ট যেতে চলেছে। সিবিআইয়ের বিরুদ্ধে রাজ্যপাল সিবি আনন্দ বোস করার পদক্ষেপ নিয়েছেন। নিবেদিতার পরিবারের সাথে, তার বাবা মার সাথে সঠিক বৈঠক করে উনি বড় একটা পদক্ষেপ নিয়েছেন। এই সিবি আনন্দ বোস নিবেদিতার পরিবারের মা বাবার সাথে কথা বলে, বৈঠকে সমস্ত কথা বলে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছেন যে সিবিআই, আমরা বারংবার দেখেছি সিবিআই কিভাবে ভৎসনার মুখে পড়েছে। কারণ এই আরজিকর ম্যাটারে প্রথম দিন থেকেই কিন্তু এই সঞ্জয় রায়কেই পুলিশ প্রশাসন কিন্তু তাকেই যে গ্রেপ্তার করেছে এবং সেটাতেই কিন্তু শিলমোহর চাপিয়েছে 5 মাস পর সিবিআই কোনো কিছুই করতে পারেনি এবং তাকে কিন্তু আমরা সেটাও দেখেছি যে হাইকোর্টের বিচারপতি তাকে শোকজ পর্যন্ত করেছে এবং ভৎসনা তাকে জানিয়েছে। অবশেষে সিবিআই ঝুলি থেকে কিন্তু সে সমস্ত নথি কিন্তু তাকে বার করতেই হলো, কারণ রাষ্ট্রপতির কাছে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ যেতে চলেছে বন্ধুরা। আপনাদেরকে জানিয়ে রাখি, এরপর যখন নাকি আদালতে সিবিআই এর পক্ষের আইনজীবীকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা কিভাবে এই নথিগুলো দেবেন, তখন তারা কিন্তু বলে যে আমরা হোয়াটসঅ্যাপ এবং পেন ড্রাইভের মাধ্যমে সমস্ত নথি দিতে পারবো। এবং সেই কথা শুনে বিচারপতি কিন্তু অভিযুক্তের যে আইনজীবী তাদের জিজ্ঞাসা করেন যে আপনারা কি সমস্ত নথি নিতে পারবেন, পেন ড্রাইভে কি সমস্ত নথি নিতে পারবেন? তখন কিন্তু তিলোত্তমার বাবা মায়ের যে আইনজীবী উনি বলেন যে ওনারা কি 100% নথি দিতে পারবেন কি? বিচারপতি তখন জানান হ্যাঁ, ওনারা দিতে পারবেন এবং সেটা মেলের মাধ্যমে দিতে পারবেন। তখন তিলোত্তমার নিবেদিতার বাড়ির যে আইনজীবী ছিল উনিও বলেন যে হ্যাঁ, আমরাও তাহলে মেলের মাধ্যমেই সমস্ত কিন্তু নথি নিতে চাই। এদিকে আরজি করের আর্থিক দুর্নীতি মামলাকে চার্জ গঠন প্রক্রিয়ায় সময়সীমা বাড়ানোর আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী।
সেই প্রসঙ্গ তোলেন বিচারক। অর্থাৎ এই যে এইদিকে আবার যে চার্জ গঠনের জন্য এই সন্দীপ ঘোষের আইনজীবী যে একটু সময়সীমা বাড়ানোর জন্য যে হাইকোর্টে গেছিলেন, সেই বিষয়টাও কিন্তু তোলেন কিন্তু বিচারক সেদিনকে। এবং সন্দীপ ঘোষের আইনজীবীকে সরাসরি প্রশ্ন করেন, গতকাল আলিপুর বিশেষ সিবিআই আদালতে না জানিয়ে কেন হাইকোর্টে গিয়েছিলেন তিনি। এবং তার উত্তরে উনি বলেন যে না, আমি যাইনি, অন্য আর একজন আইনজীবী গেছিল, সেখানে আমি যাইনি। তাদেরকে জিজ্ঞাসা করা যে আপনারা আলিপুর আদালতে প্রথমে না জানিয়ে ডাইরেক্ট আপনারা হাইকোর্টে গেছেন কেন? সেখানে কিন্তু উনি এই অ্যান্সার দেয়, আমি যাইনি, অন্য একজন আইনজীবী গেছিল। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার এই মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাধীন তদন্তকারী অধিকারীকে শোকজ করেছেন বিচারক। আমরা সবাই জানি, কারণ এই যে সিবিআই যে এই সন্দীপ ঘোষের, কারণ সন্দীপ ঘোষ একজন সরকারি চাকরিজীবী এবং তার চার্জ গঠনের যে চার্জ ফ্রেম করার জন্য কিন্তু অনুমোদন নিতে হবে রাজ্যের কাছ থেকে, এবং রাজ্যের কাছ থেকে অনুমোদন পাওয়ার পরও তারা সেটা আলিপুর আদালতে না জানিয়ে তারা ডাইরেক্ট চলে গেছে হাইকোর্টে। এবং সেখানে গিয়ে কিন্তু বিচারপতি বিরক্তি হয়েছেন, তাদেরকে ভৎসনা করেছে এবং তাদেরকে বলেছেন আপনারা আমাকে প্রথমে কেন জানাচ্ছেন, সেটা নিম্ন আদালতে না জানিয়ে আমাদের কেন জানাচ্ছেন। এইভাবে কিন্তু ভৎসনা করা হয়েছে। এবং সিবিআই তখন জানিয়েছে যে 27 তারিখে সন্ধ্যায় আমরা অনুমোদন পেয়েছি, তারপরে ইনভেস্টিগেশন করতে এবং বিভিন্ন জেরক্স কিন্তু বের করতে একটু সময় লাগছিল, কিন্তু অবশেষে হাইকোর্টের বিচারপতির কাছে ভৎসনা খেয়ে কিন্তু সিবিআই কিন্তু সমস্ত নথি কিন্তু এবার বার করেছে। বন্ধুরা, সন্দীপ ঘোষের এবার আর কোনো বাঁচবার পথ নেই, কারণ সন্দীপ ঘোষ একের পর এক যেই ধরনের দুর্নীতি করেছে তাতে তো তার বাইরের আলোই দেখানোর উচিত না। কারণ ওর মতন ওকে কোনো ডক্টর উপাধি কেন, ওকে আপনি বলে সম্বোধন করতেও সত্যি আমার রুচিতে বাধে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আফতার আলীর যে আইনজীবী ছিলেন সেনিও কিন্তু বলেছেন যে সিবিআই প্রথম দিন থেকেই কিন্তু কোনো সহযোগিতা করছে না এই মামলার ক্ষেত্রে, দিনের পর দিন কিন্তু এটাকে পিছিয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু ভৎসনার শিকার হয় সিবিআই। আপনাদেরকে এবার জানিয়ে রাখি যে সিবিআই কিন্তু এইবার যে বিচারপতি যেটা বলেন তাদের কিন্তু একটা সময়সীমা বেঁধে দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদের চার্জশিট গঠন করতে হবে, অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সমস্ত চার্জশিট গঠন করতে হবে এবং চার্জ ফ্রেম করে সমস্ত তথ্য প্রমাণ, এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ কিন্তু এবার কিন্তু সিবিআই এর আইনজীবীরা দেখাতে চলেছেন এবং এর প্রক্রিয়াটা কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে। এবার কিন্তু সন্দীপ ঘোষ সব দিক দিয়েই কিন্তু শেষ, কারণ ওর খেলা এবার শেষ, কারণ সিবিআইও এবার সমস্ত নথি জমা দিতে চলেছে আদালতে। এবার আমরা দেখব যে মামলা কোন দিকে যায়, কি চার্জশিট তারা গঠন করে, কি নথি তারা দেয়, কারণ পেনড্রাইভ এবং ভিডিওতে অনেক কিছু নথি তারা দেবেন, এই কথাও কিন্তু তারা বলেছেন। এবার আমরা আসি এই সঞ্জয় রায়ের হাইকোর্টে তার রায় ঘোষণার আগেই কিন্তু বিচারক কিন্তু এমন মন্তব্য করলেন, পুলিশ প্রশাসনের দিকে কিন্তু অঙ্গুলি নির্দেশ করলেন। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে ঠিকঠাক সেই প্রমাণ, কারণ আমরা এখনো পর্যন্ত যা যা এভিডেন্স পেয়েছি সেগুলো কিন্তু সঞ্জয় রায়ের কিন্তু বিপক্ষে, অর্থাৎ সঞ্জয় রায় যে দোষী সেটাই কিন্তু প্রমাণ হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু সঞ্জয় রায় যে খুন বা ধর্ষণ করেছে সেটার কিন্তু প্রমাণে, হ্যাঁ, যেটা পুলিশ জানিয়েছে যে সঞ্জয় রায়ের যে হেডফোনটা সেটা তিলোত্তমার বেডশিটের নিচ থেকে পাওয়া গেছে, কিন্তু যেখানে সঞ্জয় রায় নিজে বলছে যে ওরকম সেম হেডফোন আমারও আছে, তাহলে এখানে বড় প্রশ্ন তুলে দিয়েছেন বিচারক যে যেদিনকে পুলিশ ওই হেডফোনটাকে কালেক্ট করেছে সেদিনকে
যে ফরেন্সিকের জন্য ওটাকে কেন পাঠানো হয়নি এবং কেন দেখা হয়নি যে ওই হেডফোনটার ডিভাইসটা যে কানেকশনটা ওই ফোনের সাথে হচ্ছে কিনা, সেটা কেন করা হয়নি? ওটা করা হলে তো অনেক কিছু বেরিয়ে যেত এবং সঞ্জয় রায় যে ওইখানে উপস্থিত ছিল সেটাও বেরিয়ে যেত। সেটা কেন করা হয়নি? পুলিশ প্রশাসনের দিকে কিন্তু, পুলিশের দিকে কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন কিন্তু বিচারক এবং বিচারপতি কিন্তু উনি এটাই কিন্তু বলেছেন যে আজকে অভিযুক্তের অর্থাৎ তিলোত্তমার বাবা মায়ের যে আইনজীবী ওনারা ঠিকঠাক করে সিবিআইকে সেই ধরনের প্রশ্নের সম্মুখীন করেনি বলে কিন্তু আজকে কিন্তু এই সঞ্জয় রায়ের কিন্তু সর্বনিম্ন কিন্তু সে পেয়েছে। তাই সিবিআই কিন্তু ঠিকঠাক করে তদন্তটাও তারা করেনি বা ঠিকঠাক করে সেরকম তারা বিপাকেও পড়েনি, কারণ ঠিকঠাক করে কোশ্চেনগুলোই করা হয়নি। আজকে শুধুমাত্র সিবিআই নয়, আজকে পুলিশের দিকেও কিন্তু অঙ্গুলি নিক্ষেপ করেছেন বিচারক যে আজকে ওই ডিভাইসটা, কারণ আমরা যেটা জানি যে 9ই আগস্ট যে এই ঘটনাটা ঘটেছে তারপরেই কিন্তু এই সঞ্জয় রায়কে ধরার পর তার ফোনটাকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল। একজন মহিলা পুলিশ তার ফোনটাকে নিয়ে নিয়েছিল এবং পরের দিনই তার ফোনটাকে আবার তাকে দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কেন দেখা হয়নি যে ওই হেডফোনের সাথে ওই ডিভাইসের কানেকশন আছে কিনা? সেখানে সেই যেই মহিলা পুলিশ ওই ফোনটা নিয়েছিল, বাজেয়াপ্ত করেছিল, পরবর্তীকালে বলা হয়েছিল ফোনটা বাজেয়াপ্ত করা হয়েছে। উনি বলেছেন যে ফোন নেওয়ার পর ফোনে কোনো চার্জ ছিল না, তার জন্য ফোনটাকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু এরকম করেও কিন্তু ফোন রাখা যায় না এবং হতেই পারে যে ফোন থেকে সমস্ত এভিডেন্স ডিলিট করে দেওয়া হয়েছে। আজকে পুলিশও কিন্তু অনেক কিছু কিন্তু যে নষ্ট করেছে, অনেক তথ্য নষ্ট করেছে, সেটাও কিন্তু আমাদের সামনে অজানা নয়। শুধু তাই নয়, সিবিআইয়ের দিকেও কিন্তু অঙ্গুলি নির্দেশ করেছেন বিচারক, যেখানে এই টালা থানায় যেই সিসিটিভি ফুটেজ এবং ডিভিআর যেই গুলো পাওয়া গেছিল এবং সেটা কিন্তু 3 জায়গায় কিন্তু ফরেন্সিকের জন্য দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তেমন কোনো কিছুই কিন্তু আসেনি। সেখানে সিবিআই এর আইনজীবীরা বলেন যে আমরা কিন্তু স্ট্যাটাস রিপোর্টেও জমা দিয়েছিলাম, বন্ধ খামের স্ট্যাটাস রিপোর্টেও জমা দিয়েছিলাম এবং আমরা কিন্তু বারংবার বলেছি যে অনেক ভিডিও ফুটেজ কিন্তু ডিলিট ছিল, কিন্তু যেটা বারবার করে জানা যায় যে ভিডিও তো রিকভারও করা যায়। তারা কি কোনো ভিডিও রিকভার করেনি? যেটা শোনা গেছে যে 1 ঘন্টার ওপরে যেই 1 ঘন্টা না 50 মিনিটসের যেই ভিডিওটা তারা রিকভার করেছে, তাহলে সেই ভিডিওতেই কিছু পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, আজকে যেই 62 জনের আসা যাওয়া ক্যামেরায় ধরা পড়েছে তাদের মধ্যে শুধু সঞ্জয় রায়কে শনাক্ত করা গেছে, বাকি জনকে শনাক্ত করা যায়নি, কাউকে জিজ্ঞাসা করা হয়নি, সাক্ষ্য নেওয়া হয়নি। অনেক কিন্তু গোলমেলে রয়েছে এবং এর জন্য কিন্তু সঞ্জয় রায়ের হাইকোর্টে রায় পাওয়ার আগেই কিন্তু আজকে এই মমতার পুলিশের দিকে যে অঙ্গুলি নির্দেশ হচ্ছে সেটা কিন্তু পুলিশদের কিন্তু হিলিয়ে দিয়েছে। আচ্ছা, তারা ঠিকঠাক করে কিন্তু তাদের কাছে, তারা তো প্রথমে ইনভেস্টিগেশন করেছিল, তারা অনেক তথ্য প্রমাণ তারা লোপাট করেছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। অনেক এভিডেন্সকে তারাও নষ্ট করেছে। তো পরবর্তীকালে দেখা যাক কি হতে চলেছে। সঞ্জয় রায়ের নিম্ন আদালতে তার তো সর্বনিম্ন সাজা ঘোষণা হয়েছে, তবে উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে দেখা যাক কি হবে এইটা নিয়ে এবং এইবার সিবিআই ঠিকঠাক করে তাদের ইনভেস্টিগেশন করতে পারবে কি পারবে না সেটার ওপরই কিন্তু এখন তিলোত্তমার মা বাবা ডিপেন্ড করে রয়েছে। কারণ সর্বোচ্চ আমরা এটাই কিন্তু জানি যে আমাদের দেশের সর্বোচ্চ ইনভেস্টিগেশনের জন্য কিন্তু আমরা সিবিআইকে ডাকা হয়, কিন্তু সিবিআই সেখানে প্রথম থেকে গাফিলতি করেছে, কোনো সহযোগিতা তারা করেনি, তার জন্য তাদেরকে ভৎসনার শিকারও হতে হয়েছে। এবং আমাদের রাজ্যের পুলিশও যে অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট করেছে সেটাও কিন্তু পরিষ্কার, আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ বুঝতে পারছি। কিন্তু আদালত তো প্রমাণ ছাড়া কিছু দেখেন না, তাই প্রমাণ ছাড়া কেউ কিছু বিশ্বাস করবে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো প্রতিবেদনটা আমার এই পর্যন্তই। আবার আসবো নতুন প্রতিবেদন নিয়ে, ততক্ষণের জন্য নমস্কার।